নমস্কার, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমরা আগের ক্লাসে জেনেছি পেঁয়াজের জ্ঞানমূলক যে স্তর তার পর্যায়গুলো 4টি স্তর সম্পর্কে। তো এই ভিডিওতে আমরা পেঁয়াজের যে জীবন সেটা সম্পর্কে জানব। তিনি জন্মগ্রহণ করেন কবে? 1896-এ এবং 1980-তে তিনি জীবনকাল শেষ করেন। এবং তার যে শিক্ষা জীবন বা মনোবৈজ্ঞানিক প্রবেশ সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের কাছে। তো পেঁয়াজের সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে। তিনি একজন বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানী ছিলেন, যিনি শিশু মনোবিজ্ঞান, শিশুদের জ্ঞানমূলক বিকাশ, যেটাকে বলছি কগনিটিভ ডেভেলপমেন্ট তত্ত্বের জন্য সারা বিশ্বে সমাদৃত। অর্থাৎ এই যে তত্ত্ব, সেই তত্ত্বটির জন্য তিনি কিন্তু সারা বিশ্বে পরিচিত। আধুনিক শিক্ষাবিজ্ঞান এবং পাঠদান পদ্ধতিতে তার চিন্তাধারা এক গভীর প্রভাব ফেলেছে। আর তার শৈশবকাল হচ্ছে 1896, 9ই আগস্ট, যে ছিলেন মধ্যযুগীয় সাহিত্যের একজন অধ্যাপক। ছোটবেলা থেকেই পেঁয়াজের প্রকৃতি এবং জীবনীয় যে প্রাণী হয় তা নিয়ে গবেষণা করেছিলেন এবং ইউরোপীয় বিজ্ঞানীদের কাছে এটাই তিনি পরিচিতি লাভ করেছিলেন। এখান থেকে অনেকেই তাকে ভুল করে প্রাপ্তবয়স্ক বিজ্ঞানী মনে করে থাকেন, কিন্তু তিনি শিশুদের নিয়েই গবেষণা করেছিলেন। পেঁয়াজি 1918 সালে নিউটনের নিউ চেটেল বিশ্ববিদ্যালয় থেকে জীবন বিজ্ঞানে, যেটাকে বলছি জিওলজিতে তিনি কিন্তু ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তবে পরবর্তীতে তার আগ্রহ দর্শন ও মনোবিজ্ঞানের দিকে ঘুরে যায়। তবে পরবর্তীতে তিনি কী করেন, মনোবিজ্ঞানের দিকে ঘুরে যায় আগ্রহটা। মানুষ কীভাবে জ্ঞান অর্জন করে সেই দার্শনিক প্রশ্নের উত্তর খোঁজার জন্যই তিনি মনোবিজ্ঞানকে হাতিয়ার করেছিলেন। প্যারিসে অ্যালফ্রেড বিনেট ল্যাবরেটরিতে শিশুদের বুদ্ধিমত্তা পরীক্ষার কাজ ধরন আছে। যেমন তিনি বুঝতে পারেন যে শিশুরা বড়দের মতো করে চিন্তা করে না, তাদের বুদ্ধিবৃত্তির প্রক্রিয়া প্রাপ্তবয়স্কের থেকে সম্পূর্ণ কিন্তু আলাদা। আর এর উপর ভিত্তি করে তিনি শিশুদের যে জ্ঞানমূলক বিকাশ, সেই বিকাশের 4টি স্তরকে কিন্তু লক্ষ্য করেন যে শিশুরা বড়দের চেয়ে সম্পূর্ণ আলাদাভাবে চিন্তা করে। 11 বছর বয়সে তার প্রথম বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয় এবং দর্শন মনোবিজ্ঞানের মাধ্যমে জ্ঞান অর্জনের প্রক্রিয়া তার অনুসন্ধান চালু ছিল। জ্ঞানমূলক বিকাশের যে 4টি স্তর, সেই 4টি স্তর তো আমরা আগের ক্লাসেই আলোচনা করেছি, তো এক্সট্রা করে আমি সেই আলোচনাটা আর করছি না। তো আমি ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ভিডিওটা অবশ্যই দেখতে পারবেন। আর এখানে দুটো স্তর সম্পর্কে আমি এই যে টাইপ করেছি, সংবেদন সঞ্চালকমূলক স্তর আর প্রাক সক্রিয়তামূলক স্তর। আরও 2টি স্তর রয়েছে, আপনারা সেই আগের ভিডিওতে সেইটা পাবেন, তো আপনারা অবশ্যই সেটা দেখবেন। তো ফিরে আসছি আবার নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য কেমন লেগেছে ক্লাসটি অবশ্যই জানাবেন। আর আপনি যদি পরীক্ষা দিয়ে থাকেন চাকরির জন্য, মাস্টারি শিক্ষকতার জন্য, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আপকামিং ভিডিওগুলো আমরা এই বিষয়ে নিয়ে আসবো। ধন্যবাদ। ভিডিওতে স্বাগতম। আজকের এই সেশনে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রাইমারি টেট রিলেটেড একটি ক্লাস। যদি আপনি প্রাইমারির পরীক্ষা দিতে চান, বা আপার প্রাইমারি বা SLST বা শিক্ষামূলক যে কোনো কাজের সঙ্গে থাকুন, আপনাকে এই থিওরিগুলো অবশ্যই কাজে লাগবে। আজকে রয়েছে পেঁয়াজের থিওরি। আমরা পেঁয়াজের নাম অনেকবার শুনেছি, আমরা জানি তিনি কোন ধরনের ব্যক্তিত্ব ছিলেন, আর তার শিক্ষাক্ষেত্রে তার যে অবদান সেটা আমরা ভুলি না। তো সেখান থেকে আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি যে পেঁয়াজের যে বিকাশের স্তর, সেই স্তরগুলো কী কী ছিল। তো পেঁয়াজের যে বিকাশের স্তর সেটা আমরা সকলেই জানি যে পেঁয়াজি ছিলেন একজন মনস্তত্ত্ববিদ। তার সেই লেখা
পিয়াজের থিওরি, তাহলে তার যে লেখা, তার অবদান কিন্তু আমাদের সঙ্গে রয়েছে। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো তার বিকাশের যে 4টি স্তর ছিল, সেই 4টি স্তরকে আপনারা একবার দেখে নিন। এই হচ্ছে সেই 4টি স্তর, ঠিক আছে? এই যে 4টি স্তর এক এক করে আমি দেখালাম এবং তত্ত্ব সুইস মনস্তাত্ত্বিক ছিলেন এই তত্ত্ব সুইস মনস্তাত্ত্বিক ছিলেন এই জ্যা পিয়াজে। কোথাকার? সুইস মনস্তাত্ত্বিক, অর্থাৎ তার বাড়ি ছিল সুইজারল্যান্ডে। এটাকে ইংরেজিতে জিন পিয়াজেও বলা হয়ে থাকে, অনেকে জিন পিয়াজেও বলে থাকেন, ঠিক আছে? তো ধাপে ধাপে তিনি কীভাবে এই পরীক্ষাটা করেছিলেন আর শিক্ষাক্ষেত্রে তার যে অবদান, সেটাও আমরা আলোচনা করছি। তো তিনি বলেছিলেন, স্কিমার যে ধারণা তিনি কিন্তু দিয়েছিলেন। স্কিমা বলতে আমরা কি বুঝাই? কোনো মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠনকে স্কিমা বলে। তাহলে কোনো মুহূর্তে অর্জিত ব্যক্তির যে তথ্যসমূহ, তার একক সংগঠনকে স্কিমা বলা হয়। প্রাইমারি ইন্টারভিউতে আমাকে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছিল যে স্কিমা কাকে বলে। সহজ কথা, এটি হলো একটি আমাদের মস্তিষ্কের থাকা তথ্যের ভাণ্ডার বা কোনো কিছু বোঝার প্রাথমিক কাঠামো। তাহলে এটার যে পরিচয়, সেটা করিয়েছেন আমাদের পিয়াজে, ঠিক আছে? আত্মীকরণ শব্দটাও কিন্তু তিনি বলেছেন। কি বলেছেন? যে যখন শিশু তার আগে থেকে জানা কোনো ধারণা, স্কিমা সঙ্গে নতুন কোনো তথ্য বা অভিজ্ঞতাকে সরাসরি যুক্ত করতে পারে, সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে আত্মীকরণ। সহযোজনী শব্দটাও তিনি বলেছেন। নতুন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হলে শিশুটি বুঝতে পারে তার পুরনো ধারণাটি সম্পূর্ণ ঠিক নয়। সে তার পুরনো ধারণাকে পরিবর্তন ও পরিমার্জন করে, তাকে বলা হয় সহযোজন। ভারসাম্যকরণ, এগুলো বলেছেন। তাহলে আমরা সোজা চলে আসি তার স্তরগুলো সম্পর্কে। তিনি মোটামুটি 4টি স্তরের কথা বলেছেন। আর প্রথম স্তর যেটি, সেটা হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর। ইংরেজিতে এটাকে বলা হয় সেন্সরি মোটর স্টেজ। এর বয়সকাল হচ্ছে জন্ম থেকে 2 বছর। তাহলে জন্ম থেকে 2 বছর পর্যন্ত যে বয়সকাল, সেখানে এই সেন্সরি মোটর স্টেজের কথা কিন্তু বলা হচ্ছে। এই বয়সে শিশুরা তাদের ইন্দ্রিয়, দেখাশোনা, স্পর্শ, অঙ্গ সঞ্চালনের মাধ্যমে বাইরের জগৎ সম্পর্কে বিভিন্ন তথ্য তারা জানে, বোঝে। বাস্তব স্থায়িত্ব, এই স্তরের একটি বড় বৈশিষ্ট্য হলো প্রথম দিকে চোখের আড়ালে কোনো জিনিস গেলে শিশুভাবে জিনিসটি আর নেই, কিন্তু স্তরের শেষের দিকে তারা বুঝতে পারে যে না, চোখের আড়ালে গেলেও বস্তুটির স্থায়িত্ব আছে। অর্থাৎ প্রথম দিকে তাদের কাছে যে জিনিসটা থাকে, সেটাই মনে করে যে না, এই জিনিসটাই আছে, বাদ বাকি কিছু নেই। তো ধীরে ধীরে সেটা কিন্তু তাদের কাটে শেষের দিকে। দ্বিতীয় যে স্টেজ, সেটা হচ্ছে প্রাক সক্রিয়তার স্তর। ইংরেজিতে এটাকে বলে প্রি অপারেশনাল স্টেজ। এর বয়সকাল হচ্ছে 2 থেকে 7 বছর। এই স্তরে শিশুরা ভাষা ব্যবহার করতে শেখে, প্রতীকের বা স্যাম্বলের যে ব্যবহার, সেটা চিন্তা করতে শেখে। আত্মকেন্দ্রিকতা, এই বয়সে শিশুদের মধ্যে আত্মকেন্দ্রিক ব্যাপারটা লক্ষ্য করা যায়, অর্থাৎ তারা নিজেদের কথাই চিন্তা করতে চায়, অন্যের কথা কিন্তু তারা ভাবতে চায় না। এই বয়সে কিন্তু এই জিনিসটাও লক্ষ্য করা যায়, আত্মকেন্দ্রিকতা। আর আরও কতগুলো জিনিস দেখা যায়। সর্বপ্রাণবাদ, তারা মনে করে যে সব কিছুর মধ্যেই কিন্তু প্রাণ রয়েছে, এরকম একটা জিনিসও তারা কিন্তু মনে করে থাকে। এই সমস্ত দিকগুলো তারা মনে করে। সংরক্ষণ, পাত্রের আকারে বদলে গেলেও তরলের পরিমাণ যে একই থাকে, এই ধারণা তাদের মধ্যে তৈরি হয়। সংরক্ষণ, বিপরীতমুখী চিন্তন, এগুলো তারা তৈরি করতে পারে। এবার আসলে মুক্ত সক্রিয়তার স্তর। মুক্ত সক্রিয়তায় গিয়ে তাদের মধ্যে আর একটু ডেভেলপ হয় জ্ঞানের বিকাশ। এখানে গিয়ে তারা কি করে, শিশুর মুক্ত চোখের সামনে দেখা এমন বস্তুর ক্ষেত্রে তারা যৌক্তিক চিন্তা করতে পারে। প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা মূলত এই স্তরে থাকে। সংরক্ষণ,
বিপরীতমুখী চিন্তন অর্থাৎ ক্রিটিক্যাল যে থিঙ্কিং সেটাও কিন্তু তারা করতে পারে এই সময়টাতে। এরপরে আসলাম লাস্ট স্টেজ, এটা হচ্ছে যৌক্তিক সক্রিয়তার স্তর, মোটামুটি 11 বছর থেকে 18 প্রাপ্তবয়স্ক পর্যন্ত। এখানে বিমূর্ত চিন্তন, তারা বাইরের জগৎ সম্পর্কে বিভিন্ন ধরনের কাল্পনিক চিন্তার পাশাপাশি যৌক্তিক চিন্তা যেটা হয় সেই বিমূর্ত চিন্তনও তারা করতে পারে। ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তারা ভাবার কথা ভাবতে পারে এবং কোনো সমস্যার কী করে সমাধান করা যেতে পারে এই সমস্ত কিছুই কিন্তু তারা এই বয়সে উপলব্ধি করে, এই বয়সে এগুলো তারা বুঝতে পারে। তো শিক্ষাক্ষেত্রে কিন্তু পিয়াজের থিওরি কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ব্যবহার করা যায়। কারণ পিয়াজের থিওরি অনুযায়ী আমরা যদি শিক্ষা দিই তাহলে কিন্তু বাচ্চাদের মধ্যে শিক্ষণের যে বিস্তার সেটা কিন্তু খুব ভালো হয়। তারা অল্প সময়ের মধ্যে এই 4টি স্তরকে বুঝতে পারবে এবং তারা প্রত্যেকটি স্তর অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। তারা শিখতে পারবে যে তাদের যে শেখার ভঙ্গিমা সেটাও কিন্তু পরিবর্তিত হবে। তাহলে কেমন লেগেছে এই ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সকলকে বাই বাই, টাটা, ধন্যবাদ।